শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। দেশের স্বার্থ বিবেচনা করেই হবে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি। রেল ট্রানজিট দিলে সমস্যা কোথায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর। বললেন, যারা দেশ বিক্রির কথা বলে তারাই ভারতের কাছে বিক্রি হয়ে আছে। ডক্টর ইউনূসকে বিতর্কে আসতে ছুড়ে দিলেন চ্যালেঞ্জ। ইউনূসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি। আমার জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকার ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। যেখান থেকে যে প্রস্তাবই আসুক না কেন, সেই প্রস্তাবটা কতটুকু আমার দেশের জন্য প্রযোজ্য, আমার দেশের মানুষের কল্যাণে কতটুকু কাজে লাগবে, সেটা বিবেচনা করেই আমরা প্রত্যেকটা কাজ করে থাকি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়াকে বিদেশ পাঠাতে মিশনগুলোতে দৌড়ঝাঁপ করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল, প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ, চুক্তি হয়েছে দেশের স্বার্থ বিরোধী। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে রাজ্যকে এড়িয়ে যাওয়ার অভিযোগ ভুল, যথাসময়েই মমতা প্রশাসনকে জানিয়েছিল মোদী সরকার, দাবি গণমাধ্যমের। নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। রূপকথাকেও হার মানানো সম্পদ, ছাগল কাণ্ডে আলোচিত মতিউরের স্ত্রী, সন্তানসহ সবার ব্যাংক ও ব্যয় হিসাব স্থগিত। বেনজিরের পাসপোর্ট জালিয়াতি নিয়ে 7 জনকে দুদকে জিজ্ঞাসাবাদ। বোট ক্লাবে ব্যবসায়ীকে হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন। 1 অক্টোবর অভিযোগ গঠনের শুনানি। অনৈতিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশের এডিসি সাকলায়েন। এবং গ্রাউন্ড স্ক্যানিংয়েই পার হয়ে যায় ঘন্টার পর ঘন্টা, টিকিট বিড়ম্বনা থাকলেও সিট ফাঁকা থাকে উড়োজাহাজে। নাজেহাল প্রবাসীরা, শাহজালালের গণশুনানিতে নানা অভিযোগ। তিস্তা প্রকল্পে ভারত, চীন দুই দেশই প্রস্তাব দিয়েছেন। যাদের প্রস্তাব লাভজনক হবে তাদেরটি গ্রহণ করবে বাংলাদেশ। সকালে গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, রেল করিডোর উন্মুক্তের মাধ্যমে দেশ বিক্রি করছেন না তিনি। জবাব দেন, যারা বিক্রির সমালোচনা তুলেছে তারাই বিক্রি হয়ে আছেন। এছাড়া সংবাদ সম্মেলন থেকে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে উন্মুক্ত বিতর্কে আসার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন সরকার প্রধান। তাদের প্রতিবেশী প্রথম চলতি জুন মাসেই 2 দফায় দিল্লিতে নজিরবিহীন সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দফায় 3 দিন আর দ্বিতীয় দফায় 2 দিনের রাষ্ট্রীয় সফরের তথ্য জাতির কাছে তুলে ধরতে মঙ্গলবার সকালে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন সরকার প্রধান শেখ হাসিনা। বাংলাদেশ ভারত সম্পর্ক বিগত 15 বছর একটি অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে। প্রথম ভাগে লিখিত বক্তব্যে সরকার প্রধান তুলে ধরেন ভারত সফরে সম্পাদিত রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যু। আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে এরপর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। আসে ভারতের রেল করিডোর ব্যবহার প্রসঙ্গ। সরকার প্রধানের সাফ জবাব, দেশ বা দেশের স্বার্থ কোনোটাই বিক্রি করছেন না তিনি। একটা দেশের মধ্যে হঠাৎ ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কি? বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে আর বিক্রিটা হয় কিভাবে? আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। নোবেলজয়ী ডক্টর ইউনূসকে সরকার কর্তৃক আইনিভাবে হয়রানি করা হচ্ছে কিনা এমন প্রসঙ্গে প্রশ্ন করলে শেখ হাসিনা বলেন, সাহস থাকলে উন্মুক্ত বিতর্কে আসবেন প্রফেসর। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? রাজনৈতিক দল করতে পারলো না কেন? সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে, আসবে না? আসেনি কেন? জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকার ডিবেট হয় না, চলুক না, আসুক,
কথা বলবো। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। ভারত সফরে বহুল প্রত্যাশিত তিস্তা নিয়ে কতটুকু অগ্রগতি হলো সাংবাদিকদের এমন জানতে চাওয়ায় শেখ হাসিনা মমতা ব্যানার্জির মন্তব্য টেনে বলেন, তিস্তা বা গঙ্গা কোনো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের সঙ্গে দ্বন্দ্ব নেই বাংলাদেশের। তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে। এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে, কথা বলবে, আলোচনা করবে, তারপরে সমঝোতা হবে। আর মমতা ব্যানার্জির যে চিঠি, সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে। এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই। ভারত নাকি চীন, তিস্তায় দুই দেশের প্রস্তাব থাকলেও যেখানে লাভ সেখানেই সাড়া দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি, চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করবে। আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, লাভজনক, আমরা সেটাই করব। ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয়, তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। এই পানি নিয়ে আর প্রতিদিন প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়ে যাওয়ার বিষয়ে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করলে সবাইকে সাবধানে থাকতে এবং প্রাণীকুলকে উত্ত্যক্ত না করার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। জীব জন্তু পশু সাপ যাই বলেন, এরা কিন্তু খামাখা কোনোদিন কোনো মানুষকে আক্রমণ করে না। ভয় করলে মানুষকেই ভয় করতে হয়, জীব জন্তু সাপকে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে রাজ্যকে এড়িয়ে যাওয়ার বিষয়ে একদিন আগেই অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পশ্চিমবঙ্গ প্রশাসনকে যথাসময়ে সব তথ্য জানানো হয়েছিল, এমনকি তাতে সাড়াও দিয়েছিল মমতা প্রশাসন। ভারত থেকে সে খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। 2023 সালের 24 জুলাই ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে চিঠি দেয়। চাওয়া হয় রাজ্য সরকারের একজন প্রতিনিধি। সে বছরের 25 আগস্ট রাজ্যের সেচ দপ্তরের প্রধান প্রকৌশলীকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের কারিগরি কমিটির জন্য নিযুক্ত করেন মমতা। শুধু তাই নয়, চলতি বছরের 5 এপ্রিল রাজ্য সরকারের পক্ষ থেকেও একজন যুগ্ম সচিব কেন্দ্রীয় সরকারের কাছে আগামী 30 বছরের জন্য কতটা পানি প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত একটা প্রতিবেদনও দাখিল করেন। কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে। সোমবার রাজ্যটির প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যখন গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে তার সরকারকে না জানানোর অভিযোগ তোলেন এবং বাংলাদেশের কাছে পানি বিক্রি করে দেওয়ার মতো প্রসঙ্গ সামনে আনেন, ঠিক তখনই দেশটির সর্বভারতীয় গণমাধ্যমে সরকারি সূত্রের বরাত দিয়ে তারিখ ধরে মমতা প্রশাসনকে সব তথ্য অবগত করার বিষয়টি প্রকাশ্যে আনলো। 1996 সালে 12 ডিসেম্বর ভারতের তৎকালীন দেবগুড়ার সরকারের সময় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি সম্পূর্ণ হয়। 30 বছরের এই চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালের 12 ডিসেম্বর। গত 28 বছর ধরেই দুই দেশের যৌথ নদী কমিশনের তদারকিতে সমানভাবে গঙ্গার পানি পাচ্ছে। এখনো পর্যন্ত এই চুক্তি নিয়ে কোনো পক্ষই তেমন গুরুতর কোনো অভিযোগও উত্থাপন করেনি। ফলে নতুন করে এই চুক্তির মেয়াদ বাড়ানো হওয়ার আগে এই ধরনের আপত্তিকে প্রতিবেশী দুই দেশের সুসম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলেও গণমাধ্যমগুলো সতর্ক করছে বলে মত সংশ্লিষ্টদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। তিস্তা কিংবা গঙ্গা নিয়ে কোনো চুক্তি কিংবা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়নি ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে। তা না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন প্রতিক্রিয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন ভারতের রাজনীতি বিশ্লেষকরা। তিস্তা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে তারা যেমন কেন্দ্র ও রাজ্য সরকারের রাজনৈতিক টানাপোড়েনকে দায়ী করছেন, তেমনি মনে করছেন গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে এর নেতিবাচক প্রভাব পড়বে। সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। 22 জুন ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে যে সমঝোতা সই হয়েছে এর মধ্যে কোথাও নেই তিস্তার পানি চুক্তি, নেই 2026 সালে শেষ হওয়া গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়ন প্রসঙ্গ। যদিও দুই দেশের ভীষণ স্টেটমেন্টে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে এর আগে গঙ্গার নাব্যতার পরিমাণ নির্ণয়ের কারিগরি কমিটি পরিদর্শন করার কথা বলা হয়।
আর এটা নিয়েই শুরু বিতর্ক। সোমবার নবান্নে নিজের অবস্থান শুধু পরিষ্কারই করেননি মমতা, এই চুক্তি নিয়ে মোদী প্রশাসনকে কার্যত হুমকিও দিয়েছেন নেত্রী। এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে। তিস্তা এবং গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে মমতার এমন কঠোর মনোভাবের পেছনে তার রাজনৈতিক অবস্থানকে সামনে আনছেন বিশ্লেষকরা। দুটো স্ট্যাচু করে দিয়েছিলাম। সম্প্রতি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আগের চেয়ে রাজনৈতিকভাবে শক্তিশালী তৃণমূল দলটির 22 সাংসদ থেকে বেড়ে এবার হয়েছে 29 সাংসদ। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় 1,30,000 কোটি টাকা বকেয়া পায় মমতা সরকার। এছাড়াও পশ্চিমবঙ্গের বহু প্রকল্প বিজেপির রাজনৈতিক কারণে বন্ধ রেখেছে। বিষয়টা রাজনৈতিক সম্পূর্ণ, এই কারণেই যে 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, ফলে পশ্চিমবঙ্গ মানুষের কাছে যদি তৃণমূল কংগ্রেস এরকম একটা ধারণা তৈরি করতে পারে যে বাংলার মানুষকে বঞ্চিত করে প্রতিবেশী বাংলাদেশ রাষ্ট্রকে সহায়তা করা হচ্ছে, সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষেও রাজনৈতিকভাবে ক্ষতি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপির ওপর উল্টো চাপ তৈরিতে তিস্তা গঙ্গা ইস্যুকে বড়সড় হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে চাইছেন মমতা। বিশেষ করে সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের কারণে এই বেগম জিয়া উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব। বলেন, দেশি বিদেশি সংস্থার প্রচেষ্টার পরও পরিবারের আবেদন নাকচ করে দেন সরকার প্রধান। তিনি অভিযোগ করেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই সরকারের এই ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী ভারত সফরে দেশের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছেন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা স্বার্থবিরোধী। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করেছেন তার চিকিৎসকরা ছাড়াও বিএনপি নেতারা। এমনকি শুক্রবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে সিসিইউতে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। একদিন পরই তার হার্টে বসানো হয় পেসমেকার। সেই বেইলটাকে দেওয়া হচ্ছে না। বেগম জিয়ার অসুস্থতা ও সমসাময়িক ইস্যুতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, পরিবার সহ বিভিন্ন দেশি বিদেশি সংস্থার উদ্যোগের পরেও সরকার প্রধান বেগম জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেননি, আবেদন নাকচ করে দেন বলেও দাবি তার। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল পরিবারের আবেদন ক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। আমরা বিভিন্ন মিশনগুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছিলাম, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে। সরকার চায় না যে বিএনপি কোনো নির্বাচন আসুক, কারণ তারা জানে যে বিএনপি নির্বাচনে আসলে, বিদল নির্বাচনে আসলে তাদের জামানত কারো থাকবে না। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফর ও সেখানে 10টি চুক্তির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী এ সফরে দেশের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছেন। দেশবিরোধী চুক্তি দাবি করে তা প্রত্যাখ্যান করেন বিএনপি মহাসচিব। ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। সরকার প্রধানের ভারত সফরের বিস্তারিত নিয়ে আগামী 28 জুন দলের নীতি নির্ধারকরা সংবাদ সম্মেলন করবেন বলেও জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রূপকথার আলিফ লায়লাকেও যেন হার বানায় রায়পুরার লায়লা কাহিনী। ছাগলকাণ্ডের পর থেকেই লাপাত্তা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। শিক্ষক হয়েও পাহাড় সমসম্পদের মালিক, রাতারাতি রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় বিস্মিত স্থানীয়রা। এদিকে মতিউর ও তার স্ত্রী সন্তানের সব ব্যাংক ও ব্যয় হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ছাগলকাণ্ডের পর থেকে লাপাত্তা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। তার নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ। রাজধানীর তিতুমির সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক হয়ে কিভাবে তিনি পাহাড় সম সম্পদের মালিক বনে গেলেন, এ নিয়ে বিস্মিত সাধারণ জনগণ। এলাকায় তার ভয়ে কেউ মুখ খুলতেও সাহস পায় না, এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর।
অবৈধ সম্পদের বিশালতার উপর ভর করে শিক্ষকতা পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে হয়ে যান রাজনৈতিক নেত্রী। 2022 সালে রায়পুরার উপনির্বাচনে প্রভাবশালী স্বামী মতিউর রহমানের অর্থের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লায়লা কানিজ। তবে নিয়মিত অফিস করতেন না, এমনকি জনপ্রতিনিধি হলেও সাধারণ মানুষ তার দরবারে হাজির হতে পারত না। ঈদুল আজহার দুদিন আগে সবশেষ আগে অফিস করলেও এরপর আর জনসম্মুখে দেখা যায়নি এ জনপ্রতিনিধিকে। কিন্তু কবে আসবেন তাও বলেননি, ছুটিও নেননি। অফিস কক্ষে ঝুলছে তালা, ব্যাহত হচ্ছে কার্যক্রম। এরই মধ্যে তার উপর দেশত্যাগের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েও ওনার সাথে যখন ইচ্ছে কথা বলতে পারিনি বা দেখা করতে পারিনি, কোনো সমস্যার কথাও জানাতে পারিনি। আমরা পারিনি, আমি ভাইস চেয়ারম্যান হয়ে পারিনি, তাহলে সাধারণ মানুষ কতটুকু পারবে? আপনারা অনেক কিছু লেখেন, পেপার লেখেন, পেপার লিখে ছাপাই দেন, কেন করি না কি করি না সব আপনারা তো দিয়ে দিচ্ছেন, আমার কিছু বলার আছে? মাত্র 15 বছরে তার সম্পদ গিয়ে ঠেকে 10 কোটির বেশি, যা উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্যে উল্লেখ করা হয়েছে। যদিও প্রকৃত বাজার মূল্য 4 থেকে 5 গুণ বেশি। এর মধ্যে মার্জালে বিলাসবহুল গাড়ি, ইকো রিসোর্ট ও ওয়ান্ডার পার্ক সহ ঢাকা, গাজীপুর, সাভার, নাটোরে রয়েছে প্রায় কয়েকশো কোটি টাকার সম্পত্তি। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লাকি ঘুরে বেড়ান দামি ব্র্যান্ডের গাড়িতে। এলাকায় করা হয়েছে নিজ নামে সড়ক। জামা চাপা দিয়ে 1 বছরের টাকা 5 বছরে হয়তো কাউকে দিতে, অনেকের টাকা দেয় না। 1-200 লোক লয়ে আসা এইটা আবার জোর করে দখল করছে। এছাড়া প্রতিনিয়ত মানুষের জমি দখল, মামলা, সন্ত্রাসী দিয়ে হামলা করে মার্জাল এলাকায় নিজ নামে ছেলে আহমেদ তৌফিক রহমান অর্ণব ও মেয়ে ফারজানা রহমান ইস্পিতার নামে রেখেছেন 50 থেকে 60 বিঘা জমি। সময় সংবাদ, নরসিংদী। বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের 7 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তলবে সকালে কমিশন অফিসে আসেন তারা। সরকারি চাকরিজীবী পরিচয়ে লাল রঙের অফিসিয়াল পাসপোর্ট না করার অভিযোগ সাবেক আইজিপির বিরুদ্ধে। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কখনো অস্বাভাবিক সম্পদের সন্ধান, তো কখনো পাসপোর্ট জালিয়াতির খবর। তদন্তে প্রতিটি দিক মাথায় রেখেই এবার দুদক নজর দিল পাসপোর্ট জালিয়াতির বিষয়ে। এ বিষয়ে তথ্য জানতে গত 13 জুন পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের তলব করে চিঠি দেয় দুদক। সে অনুযায়ী মঙ্গলবার সকালে দুদকে হাজির হন পাসপোর্ট অধিদপ্তরের সাবেক 2 অতিরিক্ত মহাপরিচালক, 2 পরিচালক, 1 সহকারী পরিচালক এবং 2 জন উপসহকারী পরিচালক। সাবেক এই আইজিপির বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে লাল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি, এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরিতেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। এক পর্যায়ে নবায়নের সময় ধরা পড়লে কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় র্যাবের মহাপরিচালক থাকায় অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সব। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা। এ বিষয়ে বিস্তারিত জানতেই পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের তলব করে দুদক। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। 1 অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। একে কাউন্টার মামলা বলে অভিহিত করেছেন পরিমণির আইনজীবী। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে মঙ্গলবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন চিত্রনায়িকা পরিমণি। আত্মসমর্পণ করে চান জামিন। 10:30টার দিকে শুরু হয় জামিন শুনানি। আসামি পক্ষেরও ছিল না আপত্তি। শুনানি শেষে পরিমণির জামিন মঞ্জুর করেন আদালত। পাশাপাশি অভিযোগ গঠনের শুনানির জন্য 1 অক্টোবর দিন ধার্য করেন। উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। পরিমণির আইনজীবী বলছেন, ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে পরিমণির করা ধর্ষণ চেষ্টা মামলার কাউন্টার হিসেবেই করা হয়েছে এ মামলা। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। এর আগে গত 18 মার্চ এ মামলায় পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর 18 এপ্রিল নায়িকা পরিমণি ও জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। 2022 সালের 6 জুলাই বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, 2021 সালের 9 জুন রাত 12টার পর আসামিরা বোট ক্লাবে মদ পান করেন। এক পর্যায়ে ব্যবসায়ী নাসিরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন ডিবির সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন।
অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চেয়ে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে 2021 সালের 14 জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি। সেই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে। পরে ডিবির তৎকালীন অতিরিক্ত উপকমিশনার সাকলাইনকে বদলি করে তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে গেল 13 জুন গুরুদণ্ড হিসেবে সাকলাইনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে কর্ম কমিশনের মতামত চেয়ে চিঠিও দিয়েছে মন্ত্রণালয়। তদন্তে উঠে এসেছে সাকলাইনের স্ত্রী তার সরকারি বাসায় না থাকার সময় পরিমণি সেখানে গিয়ে রাত্রি যাপন করেছেন। কখনো কখনো তার ব্যাপ্তি ছিল 17 ঘন্টার বেশি। আর পরিমণির মুঠোফোনের ফরেনসিক প্রতিবেদন বলছে সাকলাইনের সঙ্গে পরিমণির কথোপকথন সাধারণ পরিচিতি কিংবা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন এবং নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এই ঘটনায় সাকলাইনের বিরুদ্ধে বিভাগীয় মামলার পর তাকে কারণ দর্শানোর সুযোগ দেয়া হলে তিনি অভিযোগ থেকে অব্যাহতি দাবি করেন। তবে তার জবাব সন্তোষজনক হয়নি বলে উল্লেখ করা হয় চিঠিতে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। অভিযোগ যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ বিমানের। গ্রাউন্ড হ্যান্ডলিং ও টিকিট বিড়ম্বনা নিয়ে আবারও অভিযোগ তুললেন প্রবাসীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানিতে নানা বিষয় তুলে ধরেন তারা। এ সময় অভিযোগের জবাব দেয় বিমান ও কাস্টমস কর্তৃপক্ষ। আর সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, সব শ্রেণীর যাত্রীদের উন্নত সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত রয়েছে প্রায় 30টি সেবা সংস্থা। এসব সংস্থা সেবার কতটুকু উন্নত করেছে ও যাত্রীরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়ে মঙ্গলবার গণশুনানি আয়োজন করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সভাপতিত্বে গণশুনানিতে অংশ নিয়ে প্রবাসীরা অভিযোগ করেন, গ্রাউন্ডে স্ক্যানিং জটিলতা ও টিকিট বিড়ম্বনার শেষ হচ্ছে না বাংলাদেশ বিমানের। আমরা যখন যাই বলতেছি না টিকিট নাই, হয়তো স্ক্যানিং আপনারা করেন, এমন ভাবে করেন যাতে অতি তাড়াতাড়ি হয়ে যায়। এ বিষয়ে কাস্টমস জানায়, শুল্ক আদায়যোগ্য পণ্য পরীক্ষা করতেই সময় বেশি লাগে স্ক্যানিং এ। যে কোনো ফ্লাইটে শতভাগ সিটে লোক থাকবে না, নানা কারণে কিন্তু আমাদের সিটগুলো খালি যায়। যাত্রী সেবা উন্নত করতে বিমানবন্দরে বিভিন্ন সেবা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। 2টো শাটল বাস চালু করতেছি আগামীকাল থেকে। এই শাটল বাসটা চালু করতেছি ওই যাত্রীদেরকে কনসিডার করে যারা নাকি এখান থেকে আপনারা জানেন প্রায় লাগেজকে মাথায় করে কাঁধে করে নিয়ে এয়ারপোর্ট স্টেশনে যাচ্ছে। গণশুনানিতে আরও উঠে আসে, শাহজালাল বিমানবন্দরে ই-গেট সিস্টেম পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক ইমিগ্রেশন বিভাগকে হস্তান্তর না করার কারণেই সেবাটি চালু করা যায়নি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আসছে বছরই শেষ হচ্ছে এমআরটির মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ। এরই মধ্যে শুরু হয়েছে এই পর্বের সবশেষ অর্থাৎ কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মের কাজ। এদিকে প্রতিটি স্টেশনেই কমপক্ষে 5টি করে ব্যাংকের এটিএম বুথ বসাচ্ছে ডিএমটিসিএল। শিগগিরই ফার্মগেট আর কারওয়ানবাজার স্টেশন প্লাজাও চালুর পরিকল্পনা তাদের। এমআরটি লাইন 6 এখন এই শহরে ভরসার নাম, যা গতি এনেছে নগর জীবনে। এদিকে শেষ প্রান্তে চলছে পরের ধাপের কাজ, অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এগিয়ে নিতে চলছে কর্মযজ্ঞ। এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় সবগুলো পিলার। মতিঝিল প্রান্তে এগিয়েছে ভায়াডাক্ট। অন্যদিকে কমলাপুরে দৃশ্যমান হয়েছে মূল স্টেশন, হয়েছে কনকোর্স লেভেলের ঢালাই। কর্তৃপক্ষ বলছে আসছে বছর এই অংশের অবকাঠামো নির্মাণ শতভাগ শেষ হবে। ইতিমধ্যে আমরা একটা স্প্যান ঈদের আগেই ইরেকশন কমপ্লিট করেছি, স্প্যানটি দাঁড় হয়ে গেছে। এরপরে আমরা কমলাপুর স্টেশন ভবনের কনকোর্স লেভেলের একটি অংশ আমরা ঈদের আগের দিন ছাদটি ঢালাই করেছি। এখন পর্যায়ক্রমে বাকি ছাদগুলো কনকোর্স লেভেল ঢালাই হবে, তারপরে উপরের দিকে প্ল্যাটফর্মের স্ল্যাব ঢালাই হবে। 25 সালের মধ্যে সিভিল কংক্রিটিং ওয়ার্কগুলো আমরা শেষ করতে চাচ্ছি।
এদিকে প্রতিদিনের যাতায়াতে মেট্রো স্টেশন ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতে যুক্ত হচ্ছে নতুন নতুন সুবিধা। ডিজি বক্সের পর এটিএম বুথ বসেছে স্টেশনে। পর্যায়ক্রমে সরকারি বেসরকারি বেশ কয়েকটি ব্যাংক যুক্ত হবে এই তালিকায়। যাত্রী সুবিধায় বসানো হবে ছোট ছোট দোকান, আর শিগগিরই শুরু হবে ফার্মগেট আর কাউরান বাজার স্টেশন প্লাজা ভাড়ার প্রক্রিয়া। প্রত্যেকটি স্টেশনে বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ স্থাপনের ব্যবস্থা নিয়েছি। আমরা স্টেশনগুলোতে অনেক ধরনের কিয়স্ক করবার চিন্তা করেছি, তার প্রভিশন রেখেছি। কিছু কিছু স্টেশনে ছোট বড় মিলিয়ে অনেকগুলো রিটেইল শপের সুযোগ রয়েছে। এছাড়া যাত্রী চাপ বিবেচনায় নিয়মিতই সমন্বয় করা হচ্ছে ট্রেনের সময়সূচি। উত্তরা থেকে মতিঝিল এই পথে এখন চলাচলে আস্থার নাম মেট্রো রেল। নতুন নতুন নানা সুবিধা তাতে যুক্ত করছে বাড়তি পালক। তবে এখন অপেক্ষা 2030 সাল। এমআরটির সবগুলো লাইন চালু হলে এই নগরে চলাচলে দুর্ভোগ শব্দটি আর থাকবে না, এমনটাই বলছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক নানা জটিলতায় রপ্তানি পণ্য পরিবহন কন্টেইনার সংকটে পড়েছে বাংলাদেশ। বাড়তি ভাড়া দিয়েও শিপিং লাইনগুলো 40 ফুটের খালি কন্টেইনার সরবরাহ করতে পারছে না। লোহিত সাগরে হাউথি বিদ্রোহীদের আক্রমণের মুখে মধ্যপ্রাচ্যের বন্দরগুলোতে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় সিঙ্গাপুর, কলম্বো সহ এশিয়ার বন্দরগুলোতে আটকে আছে জাহাজের পাশাপাশি কয়েক হাজার কন্টেইনার। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 8 মাসের বেশি সময় ধরে লোহিত সাগরে চলাচলরত ইহুদি মালিকানাধীন জাহাজে আক্রমণ চালিয়ে যাচ্ছে হাউথি বিদ্রোহীরা। এই অবস্থায় ইউরোপ আমেরিকাগামী জাহাজগুলো রুট পরিবর্তন করায় আরব আমিরাত, কাতার, ওমান ও সৌদি আরব সহ আশপাশের বন্দরগুলিতে জাহাজ বেরানো অনেকটা কমে গেছে। জাহাজগুলো ডাইভার্সনের কারণে তারা কিন্তু ওই কন্টেনারগুলো ওখানে নামাতে পারছে না। সেই কন্টেনারের প্রেশার এসে পড়ছে আমাদের এশিয়ান যেই বন্দরগুলো আছে, বিশেষ করে কলম্বো, সিঙ্গাপুর, মালয়েশিয়ান পোর্টগুলো। শিপিং ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী আগে সিঙ্গাপুর কিংবা এশিয়ার ট্রান্সশিপমেন্ট পোর্টগুলোতে কোনো রকম সময় ক্ষেপণ ছাড়াই বার্থিং সুযোগ পেত ইউরোপ আমেরিকাগামী জাহাজগুলো। বর্তমানে প্রতিটি জাহাজকে বার্থিং পেতে সময় লাগছে 3 থেকে 7 দিন। খুদির যেটা আছে ওটা পরে রুট চেঞ্জের কারণে আপনার কন্টেনার ভাড়া তো বাড়ছেই, কারণ যেহেতু তাদের রুটটা অন্তত 12-14 দিন 15 দিন ঘুরে আসতে হচ্ছে। একদিকে চীনের রপ্তানির চেয়ে আমদানি তুলনামূলক বেশি হয়, সেখানে যেমন খালি কন্টেনার বেশি চলে গেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে ইউরোপ এবং আমেরিকায় রপ্তানি বেশি হলো, খালি কন্টেনার মিলছে না। তৈরি পোশাক শিল্প আমরা যারা অন টাইমে ডেলিভারি দেওয়ার জন্য মালামাল ফরওয়ার্ডারদের কাছে, শিপিং এজেন্টদের কাছে পাঠিয়ে দিচ্ছি, তারা কিন্তু অনবোর্ড করতে পারছে না। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি পণ্য পাঠাতে প্রতি মাসে 70,000 খালি কন্টেনারের প্রয়োজন। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে সচল রাখার জন্য দ্রুত খালি কন্টেনার সরবরাহ করার কোনো বিকল্পই নেই। চট্টগ্রামের এসআক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। দেশের স্বার্থ বিবেচনায় হবে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি। রেল ট্রানজিট দিলে সমস্যা কোথায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর। যারা দেশ বিক্রির কথা বলে তারাই হয়েছে ভারতের কাছে বিক্রি। বেগম জিয়াকে বিদেশ পাঠাতে মিশনগুলোতে দৌড়ঝাঁপ করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল, প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ, চুক্তি হয়েছে দেশের স্বার্থ বিরোধী। এবং রূপকথাকেও হার মানানো সম্পদ, ছাগল কাণ্ডে আলোচিত মতিউরের স্ত্রী। সন্তানসহ সবার ব্যাংক ও বিও হিসাবে স্থগিত। বেনজিরের পাসপোর্ট জালিয়াতি নিয়ে 7 জনকে দুদকে জিজ্ঞাসাবাদ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।